দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে, সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি গ্রাহক ভোগান্তি, পাম্পগুলোয় দিনরাত শত শত মানুষের ভিড়। একদিনে হাম ও উপসর্গে 3 শিশুর মৃত্যু, আক্রান্ত অধিকাংশই টিকা পায়নি। সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু। সিটি কর্পোরেশনে উন্নীত হলো বগুড়া, পাচারের অর্থ ফিরিয়ে কৃষি ও ফ্যামিলি কার্ডে দেওয়ার ঘোষণা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামীকাল, কেন্দ্র নজরদারিতে থাকছে সিসিটিভি, জানালেন শিক্ষামন্ত্রী। এবারে পুরো আয়োজন। জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও কোনো সুফল পাচ্ছেন না গ্রাহকরা। দীর্ঘ লাইনে চরম ভোগান্তির মধ্যেই তেল কিনতে হচ্ছে তাদের। কখনো কখনো অপেক্ষার ঘড়ি গিয়ে ঠেকছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। জ্বালানি তেলের জন্য নজিরবিহীন অপেক্ষা এখন রাজধানীর নতুন এক বাস্তবতা। হোক তীব্র রোদ, কিন্তু লাইন ছেড়ে যাওয়ার সুযোগ নেই। কোথাও গাছের ছায়া পেলে কেউ কেউ একটু স্বস্তির পরশ খোঁজেন। কেউ মধ্যরাতে লাইনে দাঁড়াচ্ছেন, তেল পাচ্ছেন সকালে, কেউ ভোরে দাঁড়িয়ে পাচ্ছেন দুপুরে। কখনো পাম্প কর্তৃপক্ষ জানায় তেল শেষ, কিন্তু তখনও অপেক্ষায় শত শত মানুষ। বলছে যে 6টার পরে তেল পাবেন, মানে কয়টায় তার নির্দিষ্ট নাই, 6টার পরে, সন্ধ্যা 6টার পরে তেল পাবেন। তার লাভটা হলো কি, সারাদিনে যে রোদে থাকতে হবে, রাস্তার পাশে থাকতে হবে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হইব। এছাড়া তো নন, যে জায়গায় যাবো ওই জায়গায় সিরিয়াল, বাধ্য আমরা এখানে বসে থাকতে হইব। কথা কাজে মিলেন। তাহলে আমরা যদি পাম্পে এসে বলি ভাই তেল তো আছে, তেল দিচ্ছে না কেন, ভাই এটা সরকারকে গিয়ে বলেন, সরকার বলতেছে তেল আছে, তাহলে আমরা কোথায় যাবো? আমরা সাধারণ জনগণ কোথায় যাব? সোমবারও রাজধানীর অনেক পাম্প দিনের বেলা বিক্রি বন্ধ রাখে। তেল পাওয়া সাপেক্ষে সন্ধ্যার পর দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। আমরা মনে করেছিলাম তেলের দাম যখন বাড়াইছে লাইন মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তাই তো তেলের দাম ঠিকই বাড়ছে, স্বাভাবিক তো হয় না, ওই একই সিরিয়াল। সকাল থেকে বসে আছি, কখন তেল আসে না আসে বলতে পারি না। আগে যেমন লাইন ধরে মনে করেন যে এইভাবে অনেক বড় লাইনে তেল নিছি আমরা, এখনও তাই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টাও লাগে। এই যে আজকে মনে করেন যে 6টার সময় এখানে লাইন দিছি, এখন মনে করেন যে বলছে 5টার পরে। জ্বালানি তেলের বিক্রি স্বাভাবিক রাখতে পাম্পগুলোতে কঠোর তদারকির দাবি যানবাহন চালকদের। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। তেলের দাম বাড়ানোয় হুমকির মুখে পড়তে পারে দেশের কৃষিখাত। সেচ যন্ত্রপাতির ব্যবহার এবং পরিবহন ব্যয়সহ বাড়তে পারে সকল ধরনের উৎপাদন খরচ। এমন বাস্তবতায় সামনের দিনগুলো নিয়ে গভীর শঙ্কার কথা বলছেন কৃষকরা। তীব্র জ্বালানি সংকটের মুখে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের জন্য লিটারে বাড়তি গুনতে হবে 15 টাকা। এর সরাসরি প্রভাব পড়বে কৃষি খাতে। সেচ যন্ত্র, পাওয়ার টিলার ও ট্রাক্টর চলে ডিজেলে, ফলে বাড়বে উৎপাদন খরচ। মনে করেন ডালের দাম এখন বেশি আছে, বুঝলেন? তেলের দাম বেশি হওয়াতে মানে আমাকে চাষবাস করতে আবার ডালের দাম আর বেশি হবে। এই খরচার জন্য তেলের দাম বাড়াচ্ছে, এটা তাহলে তো ধানের দামও বাড়ান লাগবে। শুধু সেচ নয়, জমি চাষ, ফসল তোলা সহ কৃষির সাথে জড়িত প্রায় সব কাজেই ডিজেলের ব্যবহার অনেক বেশি। তাই খরচ বাড়ার শঙ্কা কৃষকদের। তেলের দাম বাড়াতে সামনে ধান মারাইতে টাকা বেশি লাগবো, হাল বানির টাকা বেশি লাগবো। খুবই ক্ষতিগ্রস্ত। যেমন ধান ভাঙা মেশিন, যেমন ধান চাষ করে মেশিন, হাল চাষ করে, এগুলো সব তো ওইটির উপরে প্রভাব। সামনে তো আরো বাড়বো, তেলের দাম বাড়বো, আলবানি বাড়বো, বাড়বো। উৎপাদনের পাশাপাশি কৃষি পণ্য পরিবহন খরচও বাড়বে জ্বালানি তেলের নতুন দামের কারণে। এর প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ের দাম নির্ধারণে। 15 টাকা করে নিলে 100 লিটার তেলে পরে 1500 টাকা, তাই 200 লিটার তেলে পরে 3000 টাকা যাইতেছে। কিন্তু ঢাকার থেকে কোয়াটা আসতে তো টাকা বাঁচে না, 3000 বা 4000 টাকা বাঁচে। তাই এখন তো এরকম সমান সমান। এখন আমি মহাজনকে কি দেবো, আমি আমার বউ বাচ্চার জন্য কি নিয়ে যাবো? আজকে থেকে তেলের দাম বাড়ছে, তারপর ভাড়া কম, তাহলে আমরা গাড়ি চালাবো কিভাবে? আমাদের সংসার কিভাবে চলবো? আমরা তো কম ঋণ হয়ে যাবো। কৃষির আরেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কীটনাশক ও সার। জ্বালানির দাম বাড়লে সবসময় এগুলোর মূল্য বেড়ে যায়। এরই মধ্যে গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের ডিএপি সারের উৎপাদন। সব মিলিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।
জ্বালানি সংকট মোকাবেলায় ভারত ও রাশিয়া সহ বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য আমদানি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে বাংলাদেশে সেভাবে বাড়েনি বলেও দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। এর মাধ্যমে মূল্যস্ফীতি বাড়বে না বলেও প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি। গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে। আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে। বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে। সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ যাতে নিরাপদেই চলতে পারে সে ব্যবস্থা নেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রবিবার রাতে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য বেছে নেওয়া 6টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় ইরানের প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন হরমুজ প্রণালীকে ঘিরে সার্বিক পরিস্থিতি এখনও অস্থিতিশীল, তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর হাসপাতালে শিশু ভর্তি হচ্ছে প্রতিনিয়তই। তাদের অনেকেই টিকা নেয়নি, ফলে সরকারি হাসপাতালগুলোতে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবুও সংক্রমণ ছড়াচ্ছেই। চিকিৎসকরাও বলছেন যারা হাম নিয়ে আসছে তাদের অধিকাংশই টিকার আওতায় আসে নাই। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। সারা দেশ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে অনেক শিশু এখানে চিকিৎসা নিচ্ছে। করা হয়েছে আলাদা কর্নার। সোমবার দুপুর পর্যন্ত এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ায় 58। এমনই একজন মোহাম্মদ তাজবীর মাদারীপুরের কালকিনি থানা থেকে 1 সপ্তাহ আগে এসেছে। শিশুটি হামের টিকা পায়নি বলে জানিয়েছে তার মা। টিকা দেওয়ানো হয় নাই, মানে আমাদের গ্রামে যে টিকা দিতে আসে ওনারা আসছিল যখন 4টা টিকা দিছি, তারপর আর আসে নাই। এখন ওই কার্ডটাও তো দেয় নাই, কার্ডটা দেয় নাই দেখে আর দেওয়া হয় নাই। বেশ কয়েকটি শিশুর স্বজনদের সাথে কথা বলে জানা গেল কেউ নিয়েছে টিকার 1 ডোজ, কেউ বা তাও নেয়নি। হামের টিকা তো আমরা ওইছে না, যখন ওই কারণে দিতে আসছি না। মানে এটা আমরা তো মনে হচ্ছে আমরা তো যে ক্লিনিকে ও জন্ম হয়েছিল সেই ক্লিনিকে তো আমরা তো মনে হচ্ছে যে সব কটা টিকা ওর দেওয়া হয়েছে। তখন এই যে জ্বরটা আসছিল, আসার পর হামে ওই যে কার্ডটা দেখছি না, কার্ডে দেখছি যে হামের টিকা দেওয়া হয়নি। আমাদের তো বলছে যে টিকা দেওয়া হয়ে গেছে সব কটা। অথচ চিকিৎসকরা বলছেন হামের টিকার কোনো বিকল্প নেই। সাধারণত 1 সপ্তাহের মধ্যেই হামের রোগী সেরে উঠছে, তবে কারো কারো ক্ষেত্রে বাড়তি চিকিৎসার প্রয়োজন হয়। এটা ভাইরাল রোগ, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আসলে লাগে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে না তার সাথে সাথে অন্য ইনফেকশন রয়েছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্ট কমানোর জন্য কাউকে ওষুধ দিই, কাউকে দেখা যাচ্ছে যে নেবুলাইজ দরকার হলে সেটা দিই। ডায়রিয়া নিয়ে কিছু কিছু রোগী আসে, সেগুলিতে প্রয়োজনে স্যালাইন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ভিটামিন দেওয়া হয়, এবং প্রতিটা রোগীকেই আমরা পরপর 2 দিন ভিটামিন এ ক্যাপসুল আমরা খেতে দিই। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার সারা দেশে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 1,80,00,000-এর মতো শিশুকে এই প্রতিষেধক দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অতীতের ব্যর্থতায় সারা দেশে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার দেশব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি একথাই বলেছেন। হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারী বলা যাবে না। প্রশ্ন ওঠে না জরুরি অবস্থা ঘোষণা, এমন কিছু হয় নাই। হ্যাঁ, উই ওয়ার ইন এ প্রবলেম। বিগত সরকারগুলি ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইনটা দুর্বল ছিল। গ্যাবি আমাদেরকে তাদের স্টক থেকে সিরিঞ্জ দিয়েছে, ভ্যাকসিন দিয়েছে। উই আর নাও
মানে একেবারে ওয়েল ইকুইপড টু ফাইট এগেইনস্ট দ্য মিসাইলস। ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় প্রায় 85% টিকাদান সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করতেছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত রাজশাহী বিভাগে মারা গেছে 847 জন। সকালে রাজশাহী মহানগর ও 8টি উপজেলায় 1584টি ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র, 573টি স্কুল ভিত্তিক কেন্দ্র এবং 10টি স্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। বাচ্চা নিয়ে বাচ্চার টিকা দেওয়া হয়েছে। ছড়াছড়ি অতিরিক্ত হামের ছড়াছড়ির কারণে বাবুকে সচেতন করছে যাতে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে হাম রুবেলা টিকা কার্যক্রম। 617টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। বাচ্চাদের জন্য প্রযোজ্য, খুবই দরকারি একটা জিনিস। বাচ্চাটাকে সুন্দরভাবে সিম্পলভাবে টিকাটা দিয়েছি যে অসুস্থ থেকে মুক্ত থাকে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই টিকা দেওয়ার জন্য। দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় 5 এপ্রিল থেকে শুরু হয় ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় জরুরি টিকাদান। এরপর 12 এপ্রিল থেকে টিকা দেওয়া হয় ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। যারা এই ক্যাম্পেইন পিরিয়ডে সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়ায় দিনব্যাপী কর্মসূচিতে তিনি একথা জানিয়েছেন। গুপ্ত ষড়যন্ত্রকারীরা আবারও দেশের মানুষকে বিভ্রান্ত করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সব বিভ্রান্তকারীদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সূচনা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণকালে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় দেশ থেকে লাখ লাখ টাকা পাচার হয়েছে। বিএনপি সরকারের মূল লক্ষ্য দুর্নীতি রোধ করা। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে 911 জনের হাতে তুলে দেওয়া হয় ফ্যামিলি কার্ড। আরও 23 উপজেলায় চলতি মাসের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। আরও 23টা, বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বগুড়া বাগবাড়ির নসিপুরের চৌকিরদহ খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। সারা বাংলাদেশে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল এবং খননের পরিকল্পনা আমরা নিয়েছি। আমাদের সবাই হাত লাগাই ইনশাআল্লাহ এই দেশে পানির যে সমস্যা সেইটা আমরা সমাধান করতে সক্ষম হব। এর আগে গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম রুমেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম চালু করার সময় প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার। সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে বগুড়া পৌরসভাকে দেশের 13তম সিটি কর্পোরেশনে উন্নীত করার পাশাপাশি আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করেছে, তাই গুপ্ত বিভ্রান্তকারীদের থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি আমরা পা দেব না। এছাড়াও বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে প্রধানমন্ত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে স্বল্পকালীন যাত্রা বিরতি করেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এবছর অংশ নেবে কমপক্ষে 20 লাখ শিক্ষার্থী। প্রকাশিত রুটিন অনুযায়ী এবারের এসএসসি পরীক্ষা বাংলা দিয়ে শুরু হবে এবং প্রতিদিন সকাল 10টায় অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার সিসিটিভির মাধ্যমে মন্ত্রণালয় থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হবে। সোমবার সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শিক্ষকদের উপর বাড়তি চাপ কমাতে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে।
আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখান থেকে আমরা মনিটরিং করব। মানিকগঞ্জের আলোচিত শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম হোসেন এখন সংশোধনাগারে। এই কিশোরের গ্রেপ্তারের পরও ক্ষোভ কমেনি স্থানীয়দের মাঝে, আর ভুক্তভোগীর পরিবারে চলছে শোকের মাতম। একটা দিনও একটা রাত্র আমার ছাড়া ঘুমাই নাই, আমার গলা না ধরে আমার মায়ের ঘুম ধরে নাই। আমার মায়ের 3-4 দিন ধরে আমার মায়ের আমার গলায় ধরে না, আমার একটা ডাকও দেয় না মা কয়ে। মানুষের জন্ম হওয়া যতটা স্বাভাবিক, মৃত্যু ততটাই স্বাভাবিক। কিন্তু কোনো মৃত্যু যদি হয় কলি থেকে ফুল হয়ে ফোটার আগেই, তবে তার যন্ত্রণা বুকে পাথর চাপা দেওয়ার চেয়েও ভারী। আর প্রিয় সন্তানকে হারাতে হলে সেই দুঃখ ঘুচবে কি দিয়ে? তোমার মা না, আমার কলিজে, আমার মায়ের আমি কলিজে আসলাম, আমার কলিজে আমার কাছ থেকে কেমনে কেড়ে নিল রে ওরা, কেমনে কেড়ে নিল। গত 17 এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার বনপাড়িল গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার সন্তান আতিকা আক্তার নিখোঁজ হয়। ওই দিন রাতেই পাশের জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির নিথর দেহ। আমার সন্তানকে যেভাবে নির্যাতন করে হত্যা করছে, এরকম হত্যা জানি আর বাংলার বুকে না হয়। কানে সৈন্য টুকা ছিল, তা নিয়ে গেছি, নিয়ে টিয়ে তোরা ছিল ফুরাক, এই ফুরাক দিয়ে মনে করেন গোলা ভাঙছে। এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত কিশোর নাঈম। তাকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত। কানের দুলের জন্যই সে তাকে তার শ্বাসরুদ্ধ করে তাকে মেরেছে। তার সাথে রনি, যে আসলে রাজমিস্ত্রি কাজ করে, আর ওই নাঈম রনির সাথে যুগালি হিসেবে কাজ করতে, এই দুজনে মিলেই ঘটনাটা ঘটিয়েছে। আতিকা হত্যার জেরে নিহত শিশুর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত কিশোরের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলুর রহমানকে একই রাতে পিটিয়ে হত্যা করেন। গুরুতর আহত হয় কিশোরের বড় ভাই। এই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তালিকায় আছেন সেলিমা রহমান, নিপুণ রায়চৌধুরী, সঞ্জিদ ইসলাম তুলি সহ মোট 36 জন। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গত 17 এপ্রিল সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে আগামী 12 মে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে 13টি মনোনয়ন চূড়ান্ত করেছে জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আগামীকাল নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে 13 জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে জামাত থেকে 9 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া এনসিপি থেকে 2 জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে 1 জন ও জাকপা থেকে 1 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদে কে যাবেন তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা এবং নারী সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনায় এনেছি। কালকে আমরা ফরমালি সকাল 10টায় নির্বাচন কমিশনে আমাদের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করবেন। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রিট শুনানি মুলতবি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই নির্দেশনা দিয়েছেন। আদালত বললেন যে মামলাটা আমাদের লিস্টে থাকবে এবং তারা আপিল বিভাগে আলটিমেটলি যে আমরা যে আপিল দায়ের করব সেই আপিলের নিষ্পত্তির মাধ্যমে আলটিমেটলি বিষয়টি সুরা হবে। এখন আদালতের কাছে মামলাটি তাদের কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং আমরা আমাদের প্রক্রিয়া আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের যে প্রক্রিয়া সেটা আমরা যত দ্রুত সম্ভব আমরা এটা সম্পন্ন করব।
জ্বালানি তেলের দাম বাড়ায় বাস এবং লঞ্চের ভাড়া বাড়ানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রীদের দর কষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারার প্রতিবাদ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে সংগঠনটি। এ সময় বলা হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া প্রতি কিলোমিটার সর্বোচ্চ 15 পয়সা পর্যন্ত সমন্বয় করা যৌক্তিক। এর বেশি ভাড়া বাড়ালে তা হবে অস্বাভাবিক ও অন্যায়। ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এই সংগঠনটি। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে। এর আগে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে রয়েছে। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে ভ্যান্স রওনা হননি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ কবজায় নেওয়া সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে যাচ্ছে তেহরান। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অবস্থান সুদৃঢ় করেছে ইসরায়েলি বাহিনী। তারা দখল করে নিচ্ছে এলাকা। ডিজিটাল ইনভেস্টিগেশন ইউনিটের মাধ্যমে প্ল্যানেট ল্যাবস এবং সেন্টিনেল হাব থেকে পাওয়া স্যাটেলাইটের চিত্র পর্যালোচনা করে এমন তথ্য জেনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পর্যালোচনায় দেখা যাচ্ছে, গাজা জুড়ে বিশেষ করে রাফা অঞ্চলে ইসরায়েলের সামরিক অবস্থান অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। চলতি বছরের 25 ফেব্রুয়ারি থেকে 15 মার্চের চিত্রগুলো বিশ্লেষণ করে এমন তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় নিজের 7 সন্তানসহ 8 শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। তিনি আলাদা 3টি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেফ্রোটে স্থানীয় সময় রবিবার ভোরে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে 3 জন ছেলে এবং বাকি 5 জন মেয়ে শিশু। তাদের বয়স 3 থেকে 14 বছরের মধ্যে। এর মধ্যে 7 জনই আপন ভাই বোন। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী বাবার নাম শামার এলকিন্স। হামলার পর গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। আর দর্শক, এই খবরের মধ্যে দিয়ে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। জ্বালানি তেলের দাম বাড়লেও কমেনি গ্রাহক ভোগান্তি। পাম্পগুলোয় দিন রাত শত শত মানুষের ভিড়। একদিনে হাম ও উপসর্গে 3 শিশুর মৃত্যু। আক্রান্ত অধিকাংশই টিকা পায়নি। সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু। সিটি কর্পোরেশনে উন্নীত হলো বগুড়া। পাচারের অর্থ ফিরিয়ে কৃষি ও ফ্যামিলি কার্ডে দেওয়ার ঘোষণা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্র নজরদারিতে থাকছে সিসিটিভি, জানালেন শিক্ষামন্ত্রী। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।